নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। অনুমতি পেলে নতুন বাসভবন নির্মাণ লাগবে কয়েক বছর। রমজান সামনে রেখে সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ছোলা ও মশলার বাজার। কেজিতে 50 টাকার বেশি বেড়েছে অনেক সবজি, মাছ ও মুরগিতেও অস্বস্তি। নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ সন্ধ্যায়। রাজনৈতিক অস্থিরতায় উত্তাল দুই দেশের ক্রিকেট আঙ্গন। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। নতুন মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে। মঙ্গলবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে পারে শপথ অনুষ্ঠান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ইতোমধ্যে নতুন মন্ত্রিসভা গঠনে দলীয় পর্যায়ে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে ও অভিজ্ঞ নবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে বলে নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র। এর আগে সবশেষ 2001 সালে সরকার গঠন করেছিল বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট। তখনকার জোট শরিক জামায়াতে ইসলামী এবার পার্লামেন্টে থাকছে বিরোধী দলে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও চীন, তুরস্ক সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনে। সে খবর জানাতে সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ এবং নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ ও সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। শুরুতে চলে যাব হাসিবের কাছে। হাসিব, শপথ অনুষ্ঠানের কোনো প্রস্তুতি চোখে পড়ছে কিনা জানাবেন। যুথিকা, এই মুহূর্তে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সেখানে ঘষা মোজার কাজ চলছে, সেখানে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আগামী মঙ্গলবার সকালবেলা জাতীয় সংসদের যারা নতুন সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হবে। এই সংসদ ভবনের ভেতরে যে কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে মূলত 397 জন সংসদ সদস্য এইখানে শপথ পড়বেন এবং সেখানে তারা যে অঙ্গীকার করবেন তারা মূলত সংবিধান এবং আইন অনুযায়ী অর্পিত সকল সংসদীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করবেন। তারা রাষ্ট্রের প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য বজায় রাখার প্রতিজ্ঞা করবেন এবং এমন কোনো ব্যক্তিগত সুবিধা বা স্বার্থ গ্রহণ না করে সংসদীয় দায়িত্ব পালনে যেন বাধা সৃষ্টি না হয় এইরকম তিনি স্বার্থ সংঘাতের বিষয়গুলো তারা এড়িয়ে যাবেন, এই অঙ্গীকার তারা করবেন। মূলত সকালবেলা এই 297 জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং যেহেতু এখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বিএনপি 200 জোট 212টি সংসদ সদস্য তাদের দলের থেকে নির্বাচিত হয়েছে, এজন্য তারা সংসদ সদস্যদের যে নতুন মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রিসভায় নেতৃত্ব দেবেন এবং নিয়ম অনুযায়ী মূলত যেই সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তাকেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো এবং তারপরে তার নেতৃত্বেই যে মন্ত্রিসভার সদস্যদের নাম তিনি প্রস্তাব করবেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। নিয়ম অনুযায়ী কিন্তু বঙ্গভবনেই কিন্তু এই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়, কিন্তু সেই নিয়ম ভেঙে এবারে যে দক্ষিণ প্লাজায় আপনি যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই দক্ষিণ প্লাজার এই অংশেই কিন্তু সেই মন্ত্রিসভার শপথটি অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই জানেন যে 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় তখন সাধারণ ছাত্র জনতা সারা দেশে যখন বিক্ষোভে নেমে পড়ে এবং 5ই আগস্ট এই দক্ষিণ প্লাজা কিংবা সংসদ ভবনেও কিন্তু সাধারণ জনতা কিন্তু ঢুকে পড়েছিল। আর সেই কি কিন্তু একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং সেই যে ছাত্র জনতার যে অঙ্গীকার, এই গণতন্ত্র ফেরা এবং রাষ্ট্রের
দায়িত্ব পালন করার যে অঙ্গীকার সেটা কিন্তু এখান থেকে মন্ত্রিসভার সদস্যরা সেখান থেকে শপথ পড়বেন। আর সকল প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এইখানে মূলত যারা সংসদ সদস্যরা শপথ নেবেন এবং তারপরে যে নিয়মিত সংসদ সদস্য হিসাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন এবং পাশাপাশি গণভোটে যেহেতু রায় এসেছে, হ্যাঁ পাশ করেছে, সে অনুযায়ী তারা এই যে সংসদ সদস্যরা কিন্তু 180 দিন তারা দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কার সভা হিসাবে যেসব জুলাই সনদে যেসব বিধান পাশ হয়েছে সেগুলোকে আইনে একটি কাঠামো রূপ দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করবেন। এছাড়া তারা আইনসভার সদস্য হিসাবে পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারণের ভূমিকা রাখবেন। সেই থেকে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল যুথিকা সংসদ ভবন থেকে। এবার চলে যাব সচিবালয় আসিফের কাছে। আসিফ, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য ও মন্ত্রিসভার এই শপথের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং প্রস্তুতির বিষয়ে কি বলছে মন্ত্রী পরিষদ বিভাগ, জানাবেন। যথিকা, এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু শুরু থেকে আমরা দেখছিলাম বেশ কিছু জল্পনা কল্পনা, অনেক কথা শোনার পরেও আমরা দেখেছি যে শেষ পর্যন্ত রবি সোম মঙ্গল এবং শেষ পর্যন্ত মঙ্গলবারই কিন্তু আমরা জানতে পেরেছি যে শপথ গ্রহণটি হবে। কিন্তু এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু আমরা সচিবালয়ে দেখছি যে আজকে সকাল থেকেই আমরা সচিবালয়ে আছি, এখানে কিছুটা ধোঁয়াশা আমরা দেখছি। কারণ আমরা কিছুক্ষণ আগে পিআইডি যারা মিডিয়া কর্মী এবং অন্যান্য যারা অতিথি থাকে তাদের যে যারা অতিথি পাস যারা সরবরাহ করে তাদের এখান থেকেও আমরা কিছুক্ষণ আগে তথ্য সংগ্রহ করতে গিয়েছি, সেখান থেকেও আমরা কিছুটা ধোঁয়াশা দেখেছি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আসলে তাদের কাছে কোনো ওই রকম কোনো নির্দেশনা আসেনি তারা কিভাবে পাসটি সরবরাহ করবে। এছাড়া আমরা সকাল থেকে দেখছি, আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন আগে শেখ আব্দুর রশিদ, তিনি কিন্তু আসলে তাকে অপসারণ করা হয়েছে। তারপর আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যিনি চুক্তি ভিত্তিক মুখ্য সচিব রয়েছেন এম সিরাজউদ্দিন, তার কিন্তু আসলে আজকে এখানে নতুন দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমরা এখানে মন্ত্রিপরিষদ যে ইয়েটি আছে, দপ্তরটি আছে, সেখানে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে দেখেছি যে উনি কিন্তু আজকে তার যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আজকে এখানে যোগদান করার কথা তিনি কিন্তু যোগদান করেননি, অর্থাৎ তিনি কিন্তু এখানে আসলে আসেননি। এছাড়া আমরা যে সচরাচর যেই কাজগুলো দেখি যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলে তাদের গাড়ি, তাদের বাসস্থান, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি মন্ত্রিপরিষদ বিভাগের অনেকের সাথে। তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যেই গাড়ি এবং বাসস্থানের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে 50-এরও অধিক গাড়ি মন্ত্রিপরিষদ যে যারা মন্ত্রিপরিষদের সদস্য হবেন তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। যেহেতু এখন পর্যন্ত মোট কতজন সদস্য হবে সেটি এখনই পুরোপুরিভাবে জানা সম্ভব হয়নি, সেই জন্য তারা একটু বেশি করেই অর্থাৎ 50টির উপরে গাড়ি কিন্তু তারা মন্ত্রিপরিষদের যে সদস্য রয়েছে তাদের জন্য তৈরি করছেন। মন্ত্রিপরিষদ সদস্যদের যে বাসস্থানের যে ব্যাপারটি রয়েছে সেটিও তারা দেখভাল করছেন। মূলত তারা আসলে ভিতরে ভিতরে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করছেন। কিন্তু যেহেতু যে মন্ত্রিপরিষদ সচিব যিনি থাকেন তিনিই আসলে এই শপথ অনুষ্ঠানটি পুরোটি পরিচালনা করেন, যেহেতু নতুন মন্ত্রিপরিষদ সচিব এখনো আসলে মন্ত্রিপরিষদ বিভাগে এসে পৌঁছাননি, তো সেই জন্য আসলে মানে একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে যে আসলে প্রক্রিয়াটি ঠিক মঙ্গলবার কিভাবে হবে এবং বাকি কাজগুলো ঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা। আর পিআইডি থেকেও যেহেতু আমরা এখনো পর্যন্ত যেই সাংবাদিকদের প্রবেশ পাস বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে আমরা সঠিক তথ্যটি পাচ্ছি না। তো এই নিয়ে আসলে মন্ত্রিপরিষদ এবং যেই বাকি যে কার্যক্রমগুলো রয়েছে, যা প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো চলছে এবং আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে সেগুলো আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। যথিকা, নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেশ কিছু বিষয়ে অসঙ্গতির অভিযোগে ইসিতে এসেছে 11 দলীয় ঐক্যের জোট। জোটের মিডিয়া সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে উপস্থিত রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সাথে। আমিরুল, নির্বাচন ও গণভোটের বিষয়ে কি অসঙ্গতির অভিযোগ করছে 11 দলীয় ঐক্য জোট, জানাবেন।
জ্যোতিকা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভোটের দিন থেকে শুরু করে অর্থাৎ ভোট যখন শেষ হয় আমরা দেখেছিলাম যে 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তারা কিন্তু বারে বারে নির্বাচন কমিশনে এসেছেন। তারই ধারাবাহিকতায় আজকে মূলত তারা একটি প্রতিনিধি দল তারা এসেছেন। আমরা দেখেছি প্রায় 12 থেকে 14 জন সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই প্রতিনিধি দলে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সানাউল্লাহ যেমনইভাবে উপস্থিত রয়েছেন, সেই সাথে আমরা দেখেছিলাম যে সিনিয়র সচিব রয়েছেন নির্বাচন কমিশনের, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের মোটা দাগে যে অভিযোগগুলো রয়েছে, তারা যেটি বলছিলেন যে ভোট সুষ্ঠু হলেও কিংবা ভোটের সময়ে খুব একটা অসঙ্গতি না হলেও ভোট গণনায় তারা কিন্তু বেশ কিছু অভিযোগ তুলে এনেছেন। এবং আপনিও নিশ্চয়ই দেখেছেন যে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু ব্রিফিং করা হয়েছে, ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা দেখেছিলাম তারা কিন্তু একটা সংখ্যাও বলেছিলেন, প্রায় 30টি সংসদীয় আসনের ভোট পূর্ণ গণনার জন্য তারা কিন্তু এটি বলেছেন, এবং একই সাথে আরও কিছু বিষয় তারা কিন্তু অভিযোগ করেছেন যাতে করে নির্বাচন কমিশন এগুলো আমলে নেয়। তবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে তারা কিন্তু যে বিষয়টি বলছি বারে বারে, যে নির্বাচন কমিশন যেহেতু গেজেট দিয়ে দিয়েছে, গেজেট প্রকাশের পর মূলত নির্বাচন কমিশনের খুব একটা কিছু করার সুযোগ থাকে না। এই ক্ষেত্রে তারা যেটি বলছে যে এটি আদালতের মাধ্যমে কোনো একটি সুরা হতে পারে। এরপরও আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন এখানে কিছুটা উৎসাহী হয়েছে, তবে এবং একই সাথে 11 দলীয় জোটের পক্ষ থেকে তারা কিন্তু নির্বাচন কমিশনের প্রতি ভরসা রাখতে চাচ্ছে যেন এটি তারা সমাধান করে এবং সব মিলে তারা যেন একটি ফলাফল পেয়ে থাকে। আমরা সেটি লক্ষ্য করছিলাম, এবং একই সাথে শুধুমাত্র জামায়াত জোট নয়, আমরা দেখেছিলাম বিএনপি জোটের প্রার্থীরাও তারা কিন্তু বিভিন্ন সময় এসেছে, তারা গতকালও অনেকে এসেছে। এটি হচ্ছে আজকের এই বৈঠকের বিষয়। এবং একই সাথে আপনাকে যদি আরও একটি বিষয় জানাই, যেহেতু বলা হচ্ছে এবারে প্রধান নির্বাচন কমিশনার তিনি আগামী মঙ্গলবার নাগাদ নতুন যে সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত তাদেরকে মূলত শপথ পড়াবেন। তবে শপথ পড়ানো সংক্রান্ত যে বিষয়ে আমি সকালে এসে মূলত নির্বাচন কমিশন সচিবালয়ে খোঁজখবর রাখছিলাম, যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকারের মাধ্যমে তিনি যেমনটি জানিয়েছেন যে এই বিষয়ে যে চিঠি সেটি এখন পর্যন্ত ইসিতে এসে পৌঁছায়নি, আজকে এটি আসতে পারে। এবং একই সাথে আমরা সংসদ সচিবালয়ের সাথেও যোগাযোগ করছিলাম, তারাও যেটি বলছিলেন যে আগামী মঙ্গলবার নাগাদ মূলত প্রধান নির্বাচন কমিশনার যে নবাগত যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পড়াবেন। জ্যোতিকা, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ, আপনাকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। জ্যোতিকা। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে আজ সন্ধ্যায় তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অপরদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। যদিও নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় ফলাফল মেনে নিয়েছে দলগুলো। এমন প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই জামায়াত ও এনসিপির 2 শীর্ষ নেতার সাথে দেখা করবেন। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে দেশ পরিচালনার বার্তাও দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে মায়ের স্মৃতি বিজড়িত গুলশান নাকি হেয়ার রোডের যমুনায় থাকবেন তা নির্ভর করবে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। গণপূর্তের নকশা অনুযায়ী গণভবনের পাশে নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও শেষ হতে সময় লাগবে আরো কয়েক বছর। অন্যদিকে মিন্টো রোডের অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন এবং মন্ত্রীদের বাসভবনও প্রস্তুত করেছে সরকার। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাইয়ের স্মৃতিচিহ্ন। তাই প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে নির্বাচনের 1.5 মাস আগে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে, ফিরে যায় মায়ের বাসার পাশে 196 নম্বর বাড়িতে। এই বিজয় বাংলাদেশের জনগণের। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে 2/3 আসন পাওয়া বিএনপির নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নিলে নিজ বাসায় থাকতে পারেন। তবে আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সে সিদ্ধান্ত বাতিল হয়।
গত জানুয়ারিতে গণভবনের পাশেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য নকশা চূড়ান্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস লাগোয়া ওই জমির একাংশে এখন সরকারি কর্মচারীরা বসবাস করছেন। নতুন সরকার মত দিলে এখানে কাজ শুরু হবে, তবে নতুন ভবন তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনায় বিদেশি অতিথি ও রাষ্ট্রপ্রধানরা অবস্থান করেন। অন্তর্বর্তী সরকার প্রধান সহ বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। কাঠামো, যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় হেয়ার রোডের 30 নম্বর ভবনেই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে আছেন সেটাই আপাতত আমরা মনে করছি যে হয়তো হতে পারে। আমি শিওর না, নতুন প্রাইম মিনিস্টার নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে ওনার জন্য সুইটেবল কোনটা হবে। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। ব্রিটিশ আমলে 2.5 একর জায়গার উপর নির্মিত এই বাড়িটি ফাঁকা 25 বছর ধরে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা GM কাদের বাড়িটি বসবাস উপযোগী করতে সরকারের কাছে অনুরোধ জানান। বাড়িটি সংস্কার হলেও গণঅভ্যুত্থানে সরকারের পতন হয়। 1991 সালের নির্বাচনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই বাড়িতে অবস্থান করেছেন। এরপর 1996 সাল থেকে পরবর্তী 5 বছর বেগম খালেদা জিয়া এই বাড়িটি অফিস হিসাবে ব্যবহার করেছেন। তবে 2001 সালের পর থেকে আর কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। 26-এর নির্বাচনে বিরোধী দল প্রধান এই বাড়িটি ব্যবহার করবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাজধানীর মিন্টু রোড ও হেয়ার রোডে মন্ত্রীদের জন্য 15টি বাংলো বাড়ি আছে। এছাড়া বেইলি রোডে 3টি মিনিস্টার অ্যাপার্টমেন্টে 30 জন মন্ত্রী থাকতে পারবেন। তবে মন্ত্রীদের জন্য নির্ধারিত এসব আবাসনের কয়েকটিতে এখন থাকছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা। তাই মন্ত্রীদের আবাসনের সংকট থেকেই যাচ্ছে। এদিকে 2024-এর 5 আগস্ট সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ছাত্র জনতা। রাষ্ট্রের সর্বোচ্চ এই 2 স্থাপনা ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদ সদস্যরা সোমবার শপথ নেবেন। সেই থেকে শুরু হবে গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইল ফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ব্রিফ করেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণায় খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারপারসন, যাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও জোরদার হয়। And this we are going to launch our. Of course, the turnout is very credible and briefly the overall. So we are going to. জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় একজনকে আহত ও 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় কবে হবে তা জানা যাবে আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তারিখ নির্ধারণ করবেন। এই মামলায় গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, হাবিব সহ বাকিরা পলাতক। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া। গত 3 ফেব্রুয়ারি যুক্তি পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ ওই দিন চঞ্চলের খালাস চান আইনজীবী সারওয়ার জাহান নিপন। প্রসিকিউশনের আনা অভিযোগের সাথে নিজের মক্কেলের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। এছাড়া পলাতক 4 জনের পক্ষে যুক্তি তুলে ধরে নিজের মক্কেলদের নিরপরাধ দাবি করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তাৎক্ষণিক তাদের যুক্তি খণ্ডন করে প্রসিকিউটর মিজানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 6টি মামলার বিচার কাজ রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কয়েকদিন পরই রোজা, তাই প্রস্তুতিরও কমতি নেই। তবে পবিত্র এই মাস ক্ষীরের সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ছোলা ও মশলার বাজার। কেজিতে 50 টাকার বেশি বেড়েছে অনেক সবজি, মাছ ও মুরগিতেও অস্বস্তি। চট্টগ্রাম থেকে সিলেট সবখানেই বাড়তি দামের চাপ। বিস্তারিত প্রতিবেদনে।
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের আগেই বেড়েছে ছোলা ও ডাল জাতীয় পণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বাড়তি ছোলা, মসুর ও মুগ ডালের দাম। পাইকাররা বলছেন, সরবরাহ বাড়লেও আমদানিকারকদের উচ্চ মূল্যের কারণে বাজারে প্রভাব পড়ছে। সাম্প্রতিক সময়ে বন্দর কেন্দ্রিক আন্দোলন এবং নির্বাচনের ছুটিতে পণ্যের ওঠা নামা ব্যাহত হয়। তবে স্বস্তির খবর, এখনও স্থিতিশীল চিনি ও খেজুরের দাম। দুইটার কারণে গিয়ে বেচা বিক্রি তেমন একটা হয় না। এখন তো নির্বাচন আল্লাহর রহমতে হয়ে গেছে, হওয়ার পরে বর্তমানে পণ্য সরবরাহ বাড়ছে মোটামুটি। ছোলার আমাদের চাহিদা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টন রমজানে। সেখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় ছোলার আমদানি হয়েছে 3 থেকে 4 লাখ টনের পথে আমদানি হয়েছে। সরবরাহ স্বাভাবিক আছে। রাজশাহীতেও রোজার আগ থেকে কাঁচা সবজি ও মশলার বাজারেও অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে 60 থেকে 70 টাকা পর্যন্ত। শসা গেল সপ্তাহে ছিল 50 টাকা, এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। পেঁয়াজ 35 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 55 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগে 90 টাকা থাকলেও রাজশাহীর বাজারে এখন তা বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। মরিচ কিনলাম 30 টাকা, 40 টাকা পাবে, দাম বাড়তি। শসার দাম ছিল 40, খিরে বসে আছে 50। আর আলুর দাম ঠিক আছে, আলুর দাম ঠিক আছে, বেগুনের দাম বাড়তি। রমজানের আগেই সিলেটেও বাড়তে শুরু করেছে বিভিন্ন সবজি, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম। পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ সহ নানা কারণেই বাড়ছে দর। বাজার স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। সালাতের আইটেমটা এখন মোটামুটি একটা সীমিত আছে, 50 টাকা কেজি শসা বিক্রি হইতেছে। রোজার মধ্যে হয়তো একটু বাড়তে পারে আর কি। এই সিন্ডিকেট যে এটা যদি বন্ধ না হয় তাহলে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষগুলো রাস্তার মধ্যে নেমে যাবে। লেবুর একটু দাম বাড়ার কথা। আমরা যে লেবু 40 টাকা 50 টাকা আলি বেচছি, ওই লেবু এখন বর্তমানে 100 টাকা। সরকারি নজরদারি ও সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী না হলে রমজান জুড়ে বাড়তি দামের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন। এপারে বাংলাদেশ, ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে রেখা টেনেছে মায়াবী জাদুকাটা নদী। তারই পাড় জুড়ে রক্তিম আভা ছড়িয়ে বসন্ত রাঙিয়েছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। শিমুলের সৌন্দর্য দেখতে এবং সেই আনন্দ উপভোগ করতে বসন্তের প্রথম দিনে উৎসবে যোগ দেন প্রচুর দর্শনার্থীরা। লিপসান আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ডালে ডালে ফুটে থাকা রক্তিম শিমুল, বাগান জুড়ে লালচে আভায় প্রকৃতি সেজেছে উৎসবের রঙে। সুনামগঞ্জ সীমান্তে মেঘালয় পাহাড় আর জাদুকাটা নদীর যুগল উপস্থিতি সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে বহু গুণ। বসন্তের প্রথম দিনে শিমুল বাগানে আয়োজন করা হয় বসন্ত উৎসব। শাহ আব্দুল করিম, হাসন রাজার গানের পাশাপাশি নৃত্য উপভোগ করেন দর্শনার্থীরা। ছবি তোলার পাশাপাশি ঘোড়ায় চড়ে বাগান ঘুরে দেখেন অনেকে। 2000 সালে তাহিরপুর উপজেলার মানিগাঁওয়ে 100 বিঘা জমিতে 3000 শিমুল গাছ রোপণ করেন বাধাঘাট ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদিন। পরে পর্যায়ক্রমে এটি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। জাদুকাটায় নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে পর্যটক বাড়বে বলে মনে করেন দর্শনার্থীরা। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত বলে দাবি বাগান মালিকের। এই ফিলিংসটা মানে বলে বোঝানোর মতো না, কারণ যেদিকেই তাকাইতেছি লাল আর লাল। সব দর্শনার্থী অনেক আকর্ষণ স্বরূপ এখানে এসেছে এবং আমারও খুব ভালো লাগছে। মানুষের রেস্ট করার জায়গা এটা হলে মনে হয় সবার জন্যই ভালো হবে। যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হতো অবশ্যই দর্শনার্থী বা পর্যটক কেন্দ্র হিসেবে আরো ভালো হতো। শিমুল বাগানের আসার জন্য রাস্তাঘাট এটা উন্নতি হচ্ছে। আগে ডিজিটাল সাথে আমরা কথা বলতে দরখাস্ত দিয়েছিলাম, এর পরিপ্রেক্ষিতে কিছু কাজ শুরু হয়েছে, অচিরেই কাজ হবে। আর আমরা বাগানে নিরাপত্তা জোরদার করেছি যাতে রাস্তাঘাটে কোনো ইফতিজিং না হয়, আমরা সিকিউরিটির ব্যবস্থা করে। শিমুল বাগানের মতো প্রাকৃতিক সৌন্দর্য শোভিত পরিবেশে উৎসবের আয়োজন করতে পেরে খুশি এই কর্মকর্তাও। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভাগ্যবান যে শিমুল বাগানের মতো একটা বৃহত্তম পরিবেশে এসে সেই প্রতিবেশকে নিয়েই হচ্ছে আমাদের বসন্ত উৎসবটা আয়োজন করতে পারছে। বসন্ত যেরকম মানুষের মনকে রাঙিয়ে দিয়ে যায়, তদ্রূপ যেন আমাদের এই বাঙালির যে শিল্প সাহিত্য সংস্কৃতি আছে, শিক্ষা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সকল শাখায় যেন সেই বসন্তের রঙে যেন রঙিন হয়ে ওঠে বাংলাদেশ। নীলাদ্রি পাহাড়ের কোলে জাদুকাটার পাড়ে
এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এখন সুনামগঞ্জ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি। এমন পরিস্থিতিতে সমর্থকদের বিক্ষোভ ও সাবেক ক্রিকেটারদের দাবির মুখে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরীফ প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি জানান, চোখের চিকিৎসার পাশাপাশি ইমরানের যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর জন্য গঠন করা হবে মেডিকেল বোর্ডও। স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কোনো রাজনীতি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তোষাখানা 2 মামলায় দেয়া সাজা স্থগিত এবং চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেছেন ইমরান খানের আইনজীবী। গত বছরের ডিসেম্বরে একটি বিশেষ আদালত তোষাখানা 2 মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছর করে কারাদণ্ড দেন। কানাডায় ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার টরন্টোতে গ্লোবাল ডে অফ অ্যাকশন এর অংশ হিসেবে এই বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। মিছিলে তারা ইরানের সরকার পরিবর্তনের স্লোগান দেয়। কানাডায় বসবাসকারী এক ইরানি বলেন, তারা মৌলিক অধিকারের জন্য লড়াই করছে, কিন্তু যখনই বিক্ষোভ হয় তখন বেশি মানুষকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে ইরান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাই বিরোধীরা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করছে। অনেকের কাছে শনিবারের এই বিক্ষোভ ছিল বিশ্বের দৃষ্টি আকর্ষণের একটি উদ্যোগ। সব নাটকীয়তা ছাপিয়ে সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের আগে আবারও উত্তাল 2 দেশের সমর্থক থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু কেন? মাঠের খেলা নাকি রাজনৈতিক অস্থিরতা? বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। ভারত পাকিস্তান মহারণ ঘিরে ফের উত্তাল ক্রিকেট বিশ্ব। নিমিষেই শেষ হয়ে গেছে ম্যাচের সব টিকিট। 35,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের বাইরে কালোবাজারিতে 4 গুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। অস্বাভাবিকভাবে বাড়ছে আশেপাশের হোটেল ভাড়া, টিকিট ফুরিয়ে যাচ্ছে ভারত শ্রীলঙ্কাগামী একাধিক এয়ারলাইন্সের। কিন্তু কেন এই উন্মাদনা? পরিসংখ্যান তো বলছে ভারত পাকিস্তান মহারণ এখন শুধুই কাগুজে বাঘ। মাঠের বাইরের হাজারো রাজনৈতিক নাটকীয়তাই কি তবে জিইয়ে রেখেছে এই উত্তাপকে? কেননা টি-20 বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে 8 বারের মধ্যে 7 বারই জিতেছে ভারত। সামগ্রিকভাবেও আন্তর্জাতিক টি-20তে 16 বারের মোকাবেলায় ভারতকে মাত্র 3 বারই হারাতে পেরেছে পাকিস্তান। এমনকি সবশেষ 3 ম্যাচেও জিতেছে টিম ইন্ডিয়া। ভারত পাকিস্তান ম্যাচকে তাই রাইভালারি না বলে ভারতের একক আধিপত্যই বলতে চান এখন অনেকে। কিন্তু এখানেই আছে শুভঙ্করের ফাঁকি। অধিকাংশ ম্যাচ ভারত জিতলেও প্রায় প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। প্রথম টি-20 বিশ্বকাপের মোকাবেলা থেকেই উত্তাপ ছড়িয়ে আসছে এই মহারণ। এমনকি সেই আসরের ফাইনালেও থ্রিলার উপহার দিয়েছিল ভারত ও পাকিস্তান। সেই থেকেই কখনো 2012 কিংবা 16 বিশ্বকাপ সবসময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। 2021 বিশ্বকাপে পাকিস্তানের কাছে 10 উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর ঠিক পরের বিশ্বকাপে কোহলির অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতানো, কিংবা 2024 বিশ্বকাপে লো স্কোরিং ম্যাচে আবারও ভারতের জয়ের চিত্র আসলে সামগ্রিক পরিস্থিতিটা ফুটিয়ে তুলতে পারে না। এমনিতেই ভারত পাকিস্তানের লড়াইটা ক্রিকেট ছাপিয়ে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সম্মান ও আত্মমর্যাদার লড়াই। এবার তাতে যুক্ত হয়েছে সবশেষ এশিয়া কাপের ট্রফি কাণ্ড থেকে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতারও। তাই তো উন্মাদনা বাড়ছে আরও। তবে ভদ্রলোকের খেলা ক্রিকেট নিশ্চয়ই মুখিয়ে থাকবে বরাবরের মতোই সকলকে একত্র করার মিশনে। মাহফুজ আহমেদ, এখন। শেষ করছি এখন ঢাকা। তার আগে শিরোনামগুলো আরও একবার। নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করছে গণপূর্ত বিভাগ। অনুমতি পেলে নতুন বাসভবন নির্মাণ লাগবে কয়েক বছর। রমজান সামনে রেখে সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ছোলা ও মশলার বাজার। কেজিতে 50 টাকার বেশি বেড়েছে অনেক সবজি, মাছ ও মুরগিতেও অস্বস্তি। নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ সন্ধ্যায়। রাজনৈতিক অস্থিরতায় উত্তাল 2 দেশের ক্রিকেট অঙ্গন।
এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।